আমরা যারা বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট কিংবা এফডিআর করতে চাই কিংবা অলরেডি করেছি তাদেরকে বেশ কিছু বিষয় আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। এছাড়াও আপনি যদি এফডিআর করার সময় এই নিয়মগুলো কিংবা এই চালাকিগুলো যদি না জানেন তাহলে মুনাফার যে রেট কিংবা লাভের যে হার সেটা কিন্তু অনেকাংশে কম পেতে পারেন। তাই আপনি যে কোনো ব্যাংকেই ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডিপিএস করেন না কেন অবশ্যই এই নিয়মগুলো আপনাকে জানতে হবে। যদি এই নিয়মগুলো জেনে বুঝে আপনারা যদি যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে অবশ্যই বলতে পারে ব্যাংক আপনাকে কখনোই ঠকাতে পারবে না। এই নিয়মগুলোর মধ্যে প্রথমেই আসে আপনার অ্যামাউন্ট নির্বাচন, অর্থাৎ আপনি কত টাকার এফডিআর করতে চান এবং কোন ব্যাংকে এটি সিলেক্ট করার পরে আপনি সর্বপ্রথমেই একটি নিয়ম ফলো করবেন, সেটা হচ্ছে আপনি কত টাকা করে রাখতে চান। আপনার যদি 10 লক্ষ টাকা থাকে এবং 15 লক্ষ টাকা, ধরেন আপনার 50 লক্ষ টাকা আছে, সেক্ষেত্রে আপনি কখনোই একসাথে 50 লক্ষ টাকার একই অ্যাকাউন্ট করে একটা মাত্র ডিপোজিটে রাখবেন না। আপনার যদি 30 লক্ষ টাকা থাকে সেক্ষেত্রেও আপনি কখনোই 30 লক্ষ টাকা একই অ্যাকাউন্টে একজনের নামে কখনোই ব্যাংকে এফডিআর করতে যাবেন না। সেক্ষেত্রে ঝামেলা যেটি হতে পারে, অবশ্যই আপনার দুদকের ঝামেলার মধ্যে পড়তে পারেন এবং ট্যাক্সের ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন যে আপনার এত টাকা আপনি কোথায় পেয়েছেন এবং কোথা থেকে এসেছে। এছাড়াও দুদক আপনাকে বিভিন্ন সময় এই অ্যাকাউন্টগুলোর ইনফরমেশন নিয়ে অনেক সময় বিরক্ত করতে পারে। সেজন্য অবশ্যই আপনার যদি 30 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার 5 লক্ষ টাকার নিচে, অর্থাৎ যেমন ধরেন 4 লক্ষ 50, 4 লক্ষ, 3 লক্ষ এভাবে করে আপনি বিভিন্ন জনের নামে অথবা আপনার নামে এভাবে করে একাধিক অ্যাকাউন্ট করে ব্যাংকে এফডিআর করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার দুদক থেকেও আপনি রেহাই পাবেন এবং ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটাও আপনি ঠিকঠাক পাবেন। তৃতীয়ত আপনি যে সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে অ্যাক্সেস ডিউটি নামক একটি চার্জ কর্তন করা হয়ে থাকে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা হিট করে সেক্ষেত্রে বাৎসরিক টাকা করে কর্তন করা হয়ে থাকে। 5 লক্ষ টাকার উপরে হিট করলে 500 টাকা করে অ্যাক্সেস ডিউটি নামক একটি চার্জ কর্তন করা হয়ে থাকে, সেটা আপনারা হয়তো অনেকে জানেন না। 2 নম্বরে যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ব্যাংকে এফডিআর করবেন সেই ব্যাংকের এফডিআর রেটটি আপনারা বিস্তারিত জেনে নেবেন। অর্থাৎ ব্যাংকের এফডিআর রেট যদি হয় 12% কিংবা 13%, এই পার্সেন্টেজটা আপনারা যদি না বুঝেন সেটা অবশ্যই ব্যাংক কর্মকর্তাদের থেকে বুঝে নেবেন, অথবা আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে সেখান থেকেও বুঝে নিতে পারেন। এফডিআর রেট বুঝে নেওয়ার কারণ হচ্ছে আপনার যদি 13% হয় সেখান থেকে কত টাকা ব্যাট কেটে নেওয়া হবে, কি কি ট্যাক্স কর্তন করা হবে, ঋণ থাকলে কিংবা রিটার্ন স্লিপ দিলে কত টাকা এবং কত টাকা আপনি সর্বমোট মেয়াদকাল শেষে পাবেন, অথবা যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম চালু করেন তাহলে প্রতি মাসে আপনাকে কত টাকা করে লাভ দিচ্ছে, এই বিষয়টি আপনি বিস্তারিত জেনে নেবেন। এছাড়াও আপনি ব্যাংকে এফডিআর করে যদি টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে ব্যাংক সিলেকশনটা মাথায় রাখবেন। আপনার যে গ্রেডিং সিস্টেম রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত যে গ্রেডিং সিস্টেমটা দেওয়া হয়ে থাকে অনলাইনে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে ভিডিও রয়েছে। গ্রেডিং সিস্টেমটা দেখে কোন ব্যাংক সবচেয়ে ভালো, কোন ব্যাংক মিডিয়াম, কোন ব্যাংক হাই রেঞ্জে রয়েছে, কোন ব্যাংক বর্তমানে ভালো পজিশনে রয়েছে, এই ব্যাংকগুলোকে আপনারা সিলেক্ট করতে পারেন। অথবা নর্মাল যে ব্যাংকগুলো সেগুলোতে আপনারা রাখতে পারেন, যেহেতু বাংলাদেশের ব্যাংক কিন্তু অবশ্যই শতভাগ নিরাপদ, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এফডিআর করতে পারেন। এছাড়াও আপনারা ব্যাংকে এফডিআর করার সময় মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা চালু করার চেষ্টা করবেন, অর্থাৎ প্রতি মাসে যে প্রফিটের টাকা দেওয়া হয় সেই ডিপোজিট স্কিমটা চালু করলে সবচেয়ে বেশি লাভ দেয় যে কোনো ব্যাংকেই। সেটি হতে পারে সেটি আপনার পছন্দনীয় যে কোনো ব্যাংকে করতে পারেন, তবে মাসিক মুনাফা হিসাবটি চালু করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা যদি এককালীন করতে চান তাও করতে পারেন, তবে মাসিক মুনাফা হিসাবটি চালু করলে প্রতি মাসে সেভিংসে আপনার টাকাটি দিয়ে দেওয়া হবে, লাভের অংশটি, সেটি দিয়ে আপনি চাইলে একটি ডিপিএসও খুলতে পারেন। অর্থাৎ ধরেন আপনার যদি প্রতি মাসে 10,000 টাকা করে আসে সেখান থেকে আপনি যদি 5,000 টাকা করে একটা ডিপিএস করতে চান করতে পারবেন, বাকি 5,000 টাকা আপনি চাইলে খরচও করতে পারবেন, অথবা পুরো টাকা যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি দুটি ডিপিএস করতে পারেন, অথবা 1 বছর মেয়াদে 10,000 টাকা করে ডিপিএসও করতে পারবেন। তো এইগুলো হচ্ছে মোটামুটি যে মূল নিয়মগুলো সেগুলো বললাম। এই নিয়মগুলো যদি আপনারা অবশ্যই মাথায় রাখেন তাহলে অবশ্যই ব্যাংক আপনাদেরকে ঠকাতে পারবে না। আমরা অনেকেই করে ব্যাংকে গিয়ে এফডিআর করতে বললে তারা যেভাবে বলে আমরা সেভাবে করি, যার কারণে ব্যাংকের যে এফডিআর রেট সেটা আমরা না বুঝেই এফডিআর করে ফেলি, যার কারণে পরবর্তীতে গিয়ে দেখা যায় এফডিআর এর রেট বেশি পাচ্ছে, আমরা কিন্তু কম পাচ্ছি। 1,50,00,000 টাকা থাকার পরেও তারা কিন্তু দুদকের ঝামেলার মধ্যে পড়তেছে না, লাখ টাকা থাকার পরেও দুদকের ঝামেলার মধ্যে পড়তেছি। এই ঝামেলাগুলোতে আপনারা যদি না চান তাহলে অবশ্যই আপনারা এই নিয়মগুলো করে এফডিআর করবেন।